আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। অঙ্কন, প্রথমে তোমার কাছে আসবো। ডিভিসি কিছু জানাচ্ছে না এবং তারই সঙ্গে সিএসসি পুরো বিষয়ে দায় নিতে হবে, কি বলবো? দেখুন, কিছু মৌলিক প্রশ্ন তো থেকেই যায় এত কথা শোনার পর। যে গতকাল থেকে আমরা দেখছি যে আমরা প্রায় 10-এর ওপর সহনাগরিককে শুধুমাত্র জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যখন হারাতে হলো আমাদেরকে। কলকাতা শহরের বুকে এর আগেও জল জমেছে, ভারতবর্ষের বিভিন্ন শহরে বৃষ্টি অতিবৃষ্টিতে জল জমে, সবটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের লাশ আর কুকুরের লাশ একসাথে ভাসছে। স্বাধীনতার পর ভারতবর্ষে কোথাও আমরা দেখিনি এবং পশ্চিমবঙ্গে কলকাতায় আমরা কোথাও দেখিনি। এবার দেখুন, আগে থেকে মানে দুদিন আগে থেকে ভারতবর্ষের আবহাওয়া দফতর মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারকে, রাজ্যের সরকারের মুখ্য সচিবকে জানিয়ে দেওয়া হয়েছিল মেল মারফত যে অতিবৃষ্টির সম্ভাবনা আছে 22, 23, 24 তিনটে দিনের কথা উল্লেখ করে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা তখন মহালয়ার আগে উৎসবে মাতোয়ারা হয়ে ফিতে কাটতে দেখেছি, কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রীকে নিয়ে, রাজ্যের মেয়রকে নিয়ে, বিদ্যুৎ দফতরের মন্ত্রীকে নিয়ে আমরা একটাও বৈঠকে দেখিনি যে যদি দুর্যোগ আসে তাহলে সেইটা কিভাবে আমরা মোকাবিলা করতে পারবো। এই নিয়ে কেন একটা প্রস্তুতি রাজ্য সরকারের পক্ষ থেকে ছিল না, প্রশ্ন থাকবে। আচ্ছা, প্রতি বছর বর্ষা হলে আমরা দেখতে পাই এই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা যায়। শহর এবং শহরতলি নিয়ে আমরা খবর হয়, আপনারা বহু শহরতলি অঞ্চল এবং গ্রামাঞ্চলের খবর করেন। শুধুমাত্র আপনাদের আমি এই বছরের জুন, জুলাই, আগস্ট মাসের খবরের বিভিন্ন সূত্র এবং তথ্য দেখছিলাম, তাতে এই পশ্চিমবঙ্গে এই বছর জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বর্ষায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট সারা রাজ্যে মারা গেছেন 56 জন মানুষ। এর দায় টাকার। এই যে প্রত্যেক বছর এই ঘটনা ঘটবে, প্রত্যেক বছর মানুষ পথে বেরোবেন, রাস্তায় বেরোবেন, সবাই তো তৃণমূলের নেতা মন্ত্রীর মতো স্করপিও চাপেন না, কাউকে ট্রেনে, বাসে, ট্রামে, রিক্সায়, হেঁটে যেতে হয় রাস্তা দিয়ে। তো এর জন্য সিএসসির ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী। তা সিএসসির সাথে সিএসসির থেকে হাত পেতে আপনি 600 কোটি টাকা নিজের পার্টি ফান্ডে যখন নিতে পারেন, সেই সিএসসির সাথে একটা কেন প্রশাসনিক বৈঠক করেন না? সিএসসির যে ইলেকট্রিক পোলগুলো রয়েছে, যে খোলা তারগুলো রয়েছে, সেখানে কেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো নজরদারি নেই? এই যে প্রশাসনিক উদাসীনতা, এটা তো দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আজকে একটু সৌরপ্রিয় প্রতিক্রিয়া একটুখানি নিয়ে নি। পরপর তুমি প্রশ্ন তুলেছো, অভিযোগ করেছো। সৌরপ্রিয়, যে প্রসঙ্গে ইতিমধ্যে অঙ্কন তুলছে, দায় কার, কেন দায় নেওয়া হবে না? প্রশাসনিক তৎপরতা আগে থাকতে কেন নেওয়া হবে না, প্রশ্ন তুলছে অঙ্কন। শিলাদিত্য, আমি 40 বছর আমার রাজনৈতিক জীবন, 28 বছর আগেও যে পরিস্থিতি হয়েছিল বাংলায়, সেই পরিস্থিতি আমার নিজের চোখে দেখা। এবং সেই সময় যে অতিবৃষ্টি হয়েছিল, 28 বছর পরে এই বৃষ্টি হয়েছে। এবং সেই সময় আমরা অন্তত 7 থেকে 8 দিন আমরা এলাকায় এলাকায় বিভিন্নভাবে নৌকা নিয়ে বা আমরা হাঁটু জলে নেমে বা কোমর জলে নেমে আমরা মানুষের কাছে কখনো গুড় চিড়ে এইসব আমরা বিলি করেছি 7 দিন ধরে। পরিস্থিতির মধ্যে পার্থক্য এটা হচ্ছে যে অঙ্কন শিক্ষিত ছেলে, ওই মাথায় তিলক কেটে শুধু জয় শ্রীরাম বলার ছেলে নয়। কিন্তু আমি একটা কথা বলি, 250 মিলিমিটার বৃষ্টি কতটা হয় আমি মনে করি বিজেপির অনেক মূর্খর থেকেও অঙ্কন এই বিষয়টা অনেক ভালো জানে। এবার আমার কাছে কথাটা হচ্ছে, পরিস্থিতি একটা তোমরা দেখাচ্ছ যে জল জমেছে, কিন্তু তুমি আজকের পরিস্থিতি সকাল থেকে শিলাইত্য যদি দেখাও, উল্টোডাঙ্গা থেকে শুরু করে, সেক্টর 5 থেকে শুরু করে, বিধাননগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু জল দ্রুত নেমে গেছে। 7 দিন ধরে কিন্তু সিপিএম এর আমলের মতন 7 দিন ধরে কিন্তু জল আটকে নেই। বৃষ্টি হবে এই বছরে, কি হারে বৃষ্টিপাত হয়েছে, সবচেয়ে রেকর্ড বৃষ্টিপাত এই বছর হয়েছে। আর সেদিনকে তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই অঙ্কনটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি জানি না কি করা উচিত ছিল যে এতটা জোরে বৃষ্টি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঠাকুরের মতন করে, ওই কার্টুন সিনেমা, বিভিন্ন অলৌকিক সিনেমার মতন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ধরে দাঁড়িয়ে থাকবেন, যেমন করে কৃষ্ণ পাহাড় ধরে দাঁড়িয়েছিল, সবাই সেই পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিল। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান ভাবে, তাই ভাবে যে ওই কৃষ্ণের মতন করে বৃষ্টি পড়লে পাহাড় ধরে দাঁড়িয়ে থাকবে, সবাই সেই পাহাড়ের নিচে আসবে। কিন্তু আমি বলছি উন্নয়নটা সেই জায়গাতে হয়েছে যেখানে বৃষ্টির জল জমছে না একদম না, কিন্তু সেখানে আমাদের মেয়র রাস্তায় নেমে, মেয়র ফিরহাদ হাকিম রাস্তায় নেমে তিনি জমা জল সরানোর ব্যবস্থা করছেন। আমাদের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, তিনি জমা জলে নেমে তিনি চারিদিকে পরিস্থিতি দেখে যাতে জমা জল নামে, এবং অন্যান্য যত তৃণমূলের নেতারা আছে বা এমপিরা আছে, এমএলএরা আছে, কাউন্সিলররা আছে, তারা এই জমা জলকে নামানোর চেষ্টা করে 24 ঘন্টার মধ্যে জল। ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র, তিনি আজ ঠিক কি বলেছেন শোনাবো।
আমায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি, যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম। এবং এটা আমার কনস্টিটুয়েন্সি, তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব। ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি। এটাই, ওদের তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ, আমার যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ, মানে তার বেঁচে থাকা, পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব। শুভজিতের কাছে আসবো। শুভজিৎ, সৌরভপ্রিয়র যে বক্তব্য, বাম আমলের জল জমা, এই আমলের জল জমা কিভাবে দেখছো? কম্প্যারিজনের জায়গা হতে পারে না, তার কারণ দেখো স্বাভাবিকভাবেই যে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে আমরা তো ওরকম ধরনের রাজনৈতিক দল নয় যে বললো তৃণমূল প্রাকৃতিক দুর্যোগ ডেকে এনেছে, এই কথা আমরা বলার লোক নই। কিন্তু বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর এই রেকর্ড মার্জিন বৃষ্টি হওয়ার পরবর্তীকালে কি স্টেপ নেওয়া হলো। এখন কলকাতার যে ড্রেনেজ সিস্টেম দেখো, এটা অধিকাংশটাই ব্রিটিশ আমলে তৈরি হয় একটা ড্রেনেজ সিস্টেম, মানে যদি সেন্ট্রাল ক্যালকাটা বা নর্থ ক্যালকাটা দেখো, এবার এই ড্রেনেজ সিস্টেমের মধ্যে একটা বড় অংশে ড্রেনেজের মধ্যে ব্লকেট ছিল। এই ব্লকেটটাকে 2005 থেকে 2010 বিকাশবাবু যখন মেয়র ছিলেন, উনি একটা অনেক প্রকল্প নিয়েছিলেন এবং কলকাতা জল জমাকে থামানোর ক্ষেত্রে অনেক নিজে সৌরভপ্রিয়র কথাকে বললে যে আমরা সেরকম তুলনামূলক জায়গায় নিয়ে যাব না, এই মুহূর্তে যে ডিজাস্টার হয়েছে সেটা আমি এক লাইনে শেষ করে দেবো প্লিজ। ঠিক সেই জায়গায় এটা করা হয়েছিল, কিন্তু আটকানো তো কিছুই যায় না। আমি সেটার পরিপ্রেক্ষিতে আসছি। এবার সেই জায়গা থেকে পরবর্তীকালে পৌরসভার যে স্টেপগুলো নেওয়া উচিত ছিল, মানে জল নামানোর ক্ষেত্রে, দেখো কলকাতা তুমি যদি শেপ দেখো, কলকাতাকে যদি জিওগ্রাফিক্যালি দেখো, কলকাতা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় একটা বেসিন ফর্মের রয়েছে, এবং সেই জায়গা থেকে সেগুলোকে যদি বের করতে হয়, তোমার নিকাশি ব্যবস্থাকে অনেক স্ট্রং করতে হবে। এই খাল থেকে শুরু করে বিভিন্ন যে জলের নিকাশি ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাগুলোকে আরো সচল করতে হবে। সেটাই বলেছে, প্রবলেমটা কোথায় কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, শেষ করতে দাও। প্রবলেমটা হচ্ছে এই অধিকাংশ জায়গায় নিকাশি ব্যবস্থায় কি করা হচ্ছে, কলকাতা তার সংলগ্ন এলাকাগুলোতে এখানে বিল্ডিং উঠে যাচ্ছে, অনেক ক্ষেত্রে জলের জায়গা বুঝিয়ে বিল্ডিং তোলা হচ্ছে, এগুলো একটা ফান্ডামেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা বারবার যেটা বলছি, সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোন দিক দেখতে হবে, দিক হচ্ছে এটাই, জল জমার পরবর্তীকালে সিএসসি বা যারা ইলেকট্রিসিটি মেনটেন করে তাদের যে ক্যালাসনেস, তাদের যে ওয়ারিং, তাদের যে ইলেকট্রিফিকেশন, তুমি যদি দেখো এখনও কলকাতার একাধিক অঞ্চলে ওপেন ওয়্যার্স, মানে একদম দেখবে হঠাৎ মানে স্পার্ক হচ্ছে। এবার এগুলো যদি সিএসসি বা যারা এই মেনটেন করে, ইলেকট্রিসিটিগুলো মেনটেন করে, তারা যদি এগুলো ব্যবস্থা নিত, তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না। কিন্তু এরা খুব গুরুত্বপূর্ণ কথা। শুভজিৎ, আমি জাস্ট তোমার কথায় অ্যাড অন করে বলছি, ঘটনা ঘটার পর আমি জানি যাদের সিএসসি কানেকশন রয়েছে তাদের মোবাইলে পরপর খালি এসএমএস ঢুকছে, আপনি সচেতন হন, আপনি সচেতন থাকুন। তারা কি করলেন প্রশ্নটা উঠছে। সৌরভপ্রিয় একটু আগেই বলেছেন বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়েছে, যেমন জল নেমেও গেছে। অঙ্কন প্লিজ একটুখানি দেখিয়ে নিই আমরা, জল নেমেও গেছে সেরকম। ঠনঠনিয়া এই নাম বললেই একেবারে জল জমার কথা উঠে চলে আসে সবার আগে। এই মুহূর্তে ছবিটা ঠিক কি একটু আমরা কথা বলে নেবো, দেখিয়ে দেবো। দীপাঞ্জনা সাউ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। দীপাঞ্জনা, কি চিত্র ঠনঠনিয়ার? আমা স্ট্রিটে, আর তুমি জানো যে যেভাবে আমা স্ট্রিটে গতকাল জল জমে গিয়েছিল, শুধু তাই নয়, 5 ঘন্টা বৃষ্টি নয়, 1 ঘন্টা বৃষ্টি হলেই ঠনঠনিয়া কিংবা আমা স্ট্রিটের চিত্রটা একেবারেই অন্যরকম হয়ে যায়। কিন্তু একদিন হওয়ার পরে সকালেও জল জমা ছিল, কিন্তু এখন যে ছবি তোমাকে দেখাচ্ছি অনেকটাই নিয়ন্ত্রণে, জল অনেকটাই কমেছে। সরাসরি তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। একেবারে আমা স্ট্রিট থানার সামনের যে ছবি তুমি দেখতেই পাচ্ছ, প্রচুর আবর্জনা পড়ে রয়েছে এবং সমস্ত ম্যানহোল খুলে দেওয়া হয়েছে, যার জেরেই কিন্তু দ্রুত জল সকাল থেকে নামতে শুরু করেছে। এখনো বেশ কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে, তার মধ্যে ফুটপাতের আশেপাশে জল জমে রয়েছে, সেইগুলো হয়তো খুব শিগগিরই জল নেমে যাওয়ার জন্য পাম্প ব্যবহার করা হচ্ছে। সেই পাম্পের সাহায্যে, পাম্প ব্যবহার করেই কিন্তু জলগুলো একেবারে নামিয়ে ফেলা হচ্ছে। ধন্যবাদ দীপাঞ্জনা। অর্থাৎ এই মুহূর্তে ছোট ছোট পকেটে কিছু থাকলেও বিস্তারিত অংশে নামিয়ে দেওয়া হয়েছে ঠনঠনিয়া থেকে। সেই প্রতিবেদন তুলে ধরলো সৌরভপ্রিয়। বলেছিলেন বিভিন্ন জায়গায় ছবি দেখান, সঙ্গে সঙ্গে আমরা ছবি দেখে দিয়েছি। অঙ্কন, জল তো নামছে না, জল নামছে, সেই জল নামার আগে যে ক্ষতিটা করে দেওয়ার সেটা করে দিয়ে গেছে। 12 জন সহনাগরিককে আমরা আর ফিরে পাবো না।
শুধুমাত্র মৃত্যুর সংখ্যাটাকে যদি বাদ রাখি, ওই কলেজ স্ট্রিট বইপাড়ায় কি পরিমাণে বইয়ের দোকান নষ্ট হয়েছে, কি পরিমাণে বই নষ্ট হয়েছে জলে, আমরা সেই মানুষগুলোর, সেই বই বিক্রেতাদেরও কিভাবে ক্ষতিপূরণের কথা, কত টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন আমরা জানি না। বহু রিক্সা চালক, টোটো চালক, ছোট অটো চালক, তাদের গাড়িতে জল ঢুকে তাদের যে জীবন জীবিকা কিভাবে ধ্বংস হয়েছে এই সময়, এটা কার্যত পুজোর আগে বলা যাচ্ছে না। একটু আগে ডিভিসির কথা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, ডিভিসির জল তো পাস করে আমতা দিয়ে, ডিভিসিও সেটা জানিয়েছে। ডিভিসির জলের প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ প্রভাব কোনোটাই কলকাতায় পড়ে না, কিন্তু কলকাতায় 62টা পাম্পিং স্টেশন আছে। মানে বাম আমলের পর থেকে এই তৃণমূল আমলে পাম্পিং স্টেশনের সংখ্যা তৃণমূল কংগ্রেস বাড়ায়নি। উদাহরণের সময় 28 বছর পিছনে সৌরভ দ্বারা চলে যেতে পারে, কিন্তু 28 বছরের মধ্যে তো প্রায় 15-20 বছর আপনারা রয়েছেন ক্ষমতায়, তো আপনারা কি পাম্পিং স্টেশন বাড়িয়েছেন? না। 62টা পাম্পিং স্টেশনের মধ্যে গতকাল অ্যাক্টিভ কত পাম্পিং স্টেশন ছিল? 21টা। বাকি 41টা কোথায়? টেকনিক্যাল ত্রুটির কারণে 41টা পাম্পিং স্টেশন চলতে পারেনি, যার জন্য এই জল দাঁড়িয়েছে। আজকে আমাদেরকে 1.5 দিন 2 দিন পর আমরা দেখতে পাচ্ছি আমার স্ট্রিটে জল জমছে না। এটাকে আমরা যদি 62টাকে ওয়ার্কিং রাখতে পারতাম তাহলে মিটে যেতে পারত। অনেকগুলো প্রশ্ন আমরা উত্তর প্লিজ শুভজিৎ আসবো এবং